স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের আজকের ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ নিউজ সবাইকে দিচ্ছি। এমএসএমইতে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ টাউনেতে একটা প্রজেক্ট লঞ্চ করেছে। বিস্তারিত আসবো সমস্ত তথ্য আসার পর। ইট ইজ আ ভেরি গুড নিউজ এটা বিজনেস প্রমোশনের ক্ষেত্রে, কিন্তু পরবর্তী ধাপগুলো কিন্তু আমাদের করতে হবে, সেগুলো নিয়েও বিস্তারিত আসবো। তো আজকে আসবো ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচারেতে। আমি ভাবিকাটি বইটা নিয়ে ওয়ার্ম আপ করছিলাম। তো তোমরা যারা ফলো করছো তোমরাও এটা নেটেতে ইজিলি অ্যাভেলেবেল। পার্ট 1টাকে আগে নিয়ে নাও, পার্ট 2টা তারপর ধরবো। সো ফার্স্টটা যেটা আছে এদের যেমন জেনারেল থাকে যে কংক্রিট নিয়ে একটা ইন্ট্রোডাকশনস, কংক্রিট কী। তো এই ইন্ট্রোডাকশানটার ওপর পিএইচডি করে দেওয়া যায়, মানে এত এই ভাস্ট সিলেবাস। বাট কংক্রিট তো আমরা বাচ্চা অবস্থা থেকে মানে একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে একটা কংক্রিটে কী কী মিক্সিং লাগছে। বুঝলেন, চারদিকে যেভাবে আমাদের কাজকর্ম চলছে, যে স্টোন চিজ, বালি, সিমেন্ট, জল, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা আমরা জানি না যেটা কিভাবে মেশাতে হয়, কিভাবে এটা রিয়াকশান করে এবং কিভাবে রিয়াকশান করলে এর স্ট্রেংথ আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, সেটা আমরা জানি না। আর জানি না বলেই যে এত কাজ হচ্ছে কলকাতা শহরেতে, কোয়ালিটি কন্ট্রোল আমার মনে হয় না খুব জোর কোনো কোম্পানি মেনটেন করে। এত বড় কথাটাই বললাম, 1 থেকে 2% বড় কোম্পানি আছে যারা মেনটেন করে। ইভেন তাও এখানকার যারা রিয়েল এস্টেট এরা কোম্পানি এখন চালাচ্ছে, এদের বিজনেস এথিক্সও আস্তে আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে। এবং ওরা একটা জিনিসই বলে, কিতনা ভাও, এবার ভাও ইতনা কাম কারো, এই হচ্ছে গল্প। কোয়ালিটি এত কিন্তু কিছু বোঝে না, যেটুকুনি যত বড় বড় কোম্পানিগুলোকে দেখেছে। এবং সেই কারণে ইকোনমিক্যালি যে আমরা ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছি, সেটা একটু ওয়ান অফ দ্য রিজন দ্যাট। যতই আমরা বলি শেয়ার মার্কেট আমাদের উঠছে, প্রচুর উঠছে, বিশ্বের 3য় দেশভুক্ত আমরা, কিন্তু সবচেয়ে বেকার সমস্যা এখানে কেন? বিশেষ করে গ্রাসরুট লেভেল, মাইক্রো লেভেল, বা যেটা আমি বলি এমএসএমই, মাইক্রো লেভেল, স্মল বা মিডিয়াম, এদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। প্রচুর লোন এইসব কোম্পানিগুলো চলছে, কীভাবে রিকভারি করবে গড নোস। তবু আমি আমার কাজ করছি, বাট এখান থেকে বেরিয়ে আসতে হবে। নেক্সট জেনারেশন যেভাবে আসবে, যে সার্ভিস ওরিয়েন্টেড, এটাও একটা বিজনেস, এটাও একটা ইন্ডাস্ট্রি, সেটাকে অত ভালো আমরা করতে পারবো যতক্ষণ না আমরা আমাদের স্ট্রাকচারটা বিদেশে গিয়ে বিক্রি করতে পারবো। যাই হোক, তো এই কংক্রিট সম্বন্ধে আমরা শুধু এইটুকুনি জানি, কিন্তু এখন কংক্রিটের মধ্যে অনেক অ্যাডভেস্টার মেশানো হচ্ছে বিভিন্ন স্পেসিফিকেশান অনুযায়ী বিভিন্ন কাজের জন্য। তো আমরা তো এখনও পর্যন্ত সেই হাতে মেখেই ঢালছি, টাইবিম থেকে আরম্ভ করে সামান্য একটা ডুগডুগি মেশিন, যেটা ডুগডুগি মেশিনও বড় প্রজেক্ট। আমি যখন মাল্টিন গ্রুপে ছিলাম, আমরা ডুগডুগি মেশিনও অ্যালাউ করতাম না, হপার মেশিন অ্যালাউ করতাম। এবং তারপরে যখন আমার হাতে প্রজেক্ট ছিল এই সুশীল মহোদয়, আমরা ওয়েব ব্যাচের নামিয়েছিলাম, ঠিক আছে। এবং তার পরিকল্পনাটাও ছিল, প্রথম ওয়েব ব্যাচের যখন আমাদের উল্টোডাঙ্গার প্রজেক্টে নামিয়েছিলাম, ম্যাকিনটোশ বার্ন ছিল আমাদের কন্ট্রাক্টর। তো ওদের সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু এত নেগলিজেন্সি কোনো পার্টস, মানে ম্যানেজমেন্টটা খুব পুয়ার ছিল ম্যাকিনটোশ বার্ন। এখন কেমন করেছে আমি জানি না। তো প্রচুর মাল, গোডাউন ভর্তি মাল, কিন্তু সব মাল ভাবা হচ্ছে, কোনোটা ঠিকমতো রিপেয়ার হয় না, যা হয় আর কি গভর্নমেন্ট আন্ডারটেকিং হলে। তো ফার্স্ট ওয়ে ব্যাচার, তো কংক্রিট মিক্সিং অ্যাকচুয়ালি করতে হয় ওয়ে ব্যাচার। এখন ওয়ে ব্যাচার ইচ্ছে করলেই ছোটো ওয়ে ব্যাচার কিন্তু তৈরি করা যায়, এরকম তা নয়। আমরা যেটা করি এটা হচ্ছে ভলিউম মিক্স, বাট দ্য ভলিউম মিক্স ইজ নট যেটা আমরা বলছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডেতে যতই বলুক না কেন, ভলিউম মিক্সিংয়েতে স্ট্রেংথ ঠিকমতো আসে না। আমরা একটা করে নিচ্ছি, তবু বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু এই বিল্ডিংগুলোর আয়ু খুব জোর। যেগুলো যত দামি ফ্ল্যাট, ওই হাতে করে কোয়ালিটি করে করুন না কেন, খুব জোর 10-50 থেকে 60-এর পরেই এর অবস্থা কাহিল হয়ে যাবে। সেটা তো এখন বুঝতে পারবো না, এখন তো তুমুল চলছে রিয়েল এস্টেট বিজনেস। বাট আফটার 50 ইয়ার্স এটা কিন্তু একটা বাজে জায়গায় যাবে আর কি, এইটুকুনি বলতে পারি। বাট এখান থেকে শুধরোতে হবে। তো এই স্ট্রাকচার কংক্রিটিংয়ের মেইন যে জিনিসটা হচ্ছে যে আমরা কংক্রিট এবং স্টিল এই দুটোই আমরা ইউজ করি। আমি যে গ্রেডিং অফ দ্য স্টোন চিপস, তার ক্রাশিং স্ট্রেংথ, এগুলো নিয়ে বিশাল ভ্যারাইটি আছে। বালিরও বিশাল ভ্যারাইটি আছে, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। অ্যান্ড দ্য সিমেন্ট, আমরা প্রোজোলের, এটা অনেকেই আমাকে ফোন করে, কোন সিমেন্টটা নেবো, এসএসি নেবো না এটা নেবো ওটা নেবো, কোম্পানির ব্র্যান্ডে। বাট
এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যে প্রজ্বল না হলে কোন কোম্পানির সিমেন্ট নেওয়া উচিত, IS 1489 নেবো না IS 455 নেবো, দুটোই স্ট্যান্ডার্ড সিমেন্ট, এমন কিছু ব্যাপার না। ডিজাইনে খুব একটা বেশি এফেক্ট করে না, অন্তত আমরা যে কাজগুলো করি G+3 বা G4 হবে। বাট সিমেন্টটা নেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে সিমেন্টটা ব্যাগের মধ্যে দেখবেন ব্যাচ নাম্বার দেওয়া আছে, উইক নাম্বার দেওয়া আছে, যেটা ম্যানুফ্যাকচারিং যেখান থেকে বেরোচ্ছে কোম্পানি থেকে, সেখানে দেখে নেবেন যে সেই ডেট থেকে 3 মাসের মধ্যে সিমেন্টটা ইউজ করা উচিত। এইটুকুনি অন্তত সাইডে দেখে নেওয়া উচিত। আর মিক্সিংটা যেটা হচ্ছে, মিক্সিংয়ের কথা তো কিছু বলাই নেই, মিস্ত্রিরাই ইঞ্জিনিয়ার। প্রথমে বালি ফেলে দিল, ক বস্তা ফেললি রে, ওই স্টনচিস ফেলে দিল, ক বস্তা ফেললি, 10 বস্তা ফেলে দিলাম। বালিটা ক বস্তা ফেলবে, নিজের মতো করে একটা 4-5 বস্তা ফেলে নিল, তারপর সিমেন্ট দিল, তারপর দেখলো যে না মাখো মাখো হলো না, একটু বালি দিয়ে দেয়। তো দ্যাট ইজ দ্য কংক্রিটের আমাদের গ্রেডিং। তো এই হচ্ছে স্ট্যান্ডার্ড অফ দ্য কংক্রিট। মানে আমাদের বেয়ালা একটা সাইডে তো এখনও মতো মিক্সিং মেশিন পর্যন্তই আনাতে পারলাম না আর কি, মানে একটা ডুগডুগে মেশিনও পর্যন্ত আসে না। দ্যাট ইজ দ্য কোয়ালিটি। এরা ওইভাবেই করবে কাজ, এটা বললেও শুনবে না। চেকিং ঠিকমতো হয় না, রড ঠিকমতো করবে না, গুটকা ঠিকমতো প্লেসিং করবে না, কাদামাটির উপরে ঢেলে দেবে। তো এত কিছু নিয়ে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করতে হয়। মাঝে মাঝে এইসব প্রজেক্টগুলোতে আর প্রথম একটু ফাউন্ডেশনটা দেখিনি, তারপর ছেড়ে দিয়ে যা পারে করে যায়। ঠিক আছে, এখানে এটা সুপারভিশনের পয়সাও দেয় না, প্ল্যানিং করার জন্য যে স্ট্র্যাটেজি মেকিং, সেই স্ট্র্যাটেজি মেকিংও করে না। তো স্বাভাবিকভাবে রডটা একটু এক্সেস দিয়ে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। এবার ঘটনাটা হচ্ছে রড কিন্তু বেশি এক্সেস দেওয়া যায় না। একটা সার্টেন পার্সেন্টেজের পর আপনাকে আমি দেখাতে পারবো যে রড বেশি এক্সেস দিলে ও স্ট্রেংথ কিন্তু কমতে থাকবে। কিন্তু মুশকিল হয়, আমরা কংক্রিটের বলি M25 গ্রেড অফ দ্য সিমেন্ট আমরা ইউজ করে, IS কোড মিনিমাম বলা আছে, এবং এখানেও আমরা পড়বো। তো ঘটনাটা যেটা হয়, যেভাবে মিক্সিং হয় সেখানে কোনো জায়গায় দেখবো হয়তো 15-20 হলেও কোনো আমি অভাব পাবো না। সেই কারণে আমার ডিজাইনটা করা হয় মিক্সড ডিজাইনের ক্ষেত্রে 15 বা 20-20-র ওপর আমি উঠি না। লিখি 25, কিন্তু 20-র ওপর উঠি না, কারণ ওটা যায় না, জায়গা নেই, যে কারণে এখন সবাই প্রমোটার। তো এখন RCCর এই কংক্রিটের ওপর, এগুলো পরে আসবো, কংক্রিটের ওপর ভাস্ট আছে। আমরা ডিজাইন প্রপার্টির মধ্যে ফার্স্ট বলেছিলাম ইয়ং মডিউলাস, হুকস ল, এইগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম। তো থমাস ইয়ং যে স্ট্রেস নিয়ে প্রথম আমরা মেন অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমাদের মেন যে লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারালের স্ট্রেংথটা কতটা হবে। এই স্ট্রেংথটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমরা এটা নিয়েই কথা বলি। কিন্তু অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মাথায় রাখতে হবে স্ট্রেংথ অ্যান্ড দ্য সার্ভিসেবিলিটি, কতদিন ধরে সে সার্ভিসটা দেবে। তো এই দুটোর উপর দাঁড়িয়ে একটা ডিজাইন ফ্যাক্টর তৈরি হয়। এই দুটোর উপর ডিজাইন ফ্যাক্টর করলে আপনার স্টিল প্লেসিং থেকে শুরু করে কংক্রিট তৈরি করা, কংক্রিটটাকে ঠিকমতো করা, কংক্রিটকে কিউরিং করা, এটা একটা বিশাল কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার আছে। এই কোয়ালিটি কন্ট্রোলটা হয় না, তার ফলে আমরা কংক্রিট রিনফোর্সমেন্ট হলো পুওর কংক্রিট হয়, এবং ওর ভেতরে প্রথম যেটা হয়, সিমেন্ট কী করে, প্রথম রিয়াকশান করবে, রিয়াকশান করার পর স্টোনচিস বালিকে নিয়ে একটা বন্ডিং করে, এটা প্রাইমারি রিয়াকশান, তারপর আবার জেল ফর্মেশন করে সেকেন্ডারি রিয়াকশান করে আলটিমেটলি স্ট্রেংথটা আসে। কিন্তু কোনো কংক্রিটের এখন যে সিমেন্টের কী করে ফাইননেস অনেক কমিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, এবং বাড়িয়ে দেওয়ার ফলে হয়েছে কি, কেন সবাই চায় আমি আজকে ঢেলে কালকে শাটারিংটা খুলে ফেলতে পারলেই বিশাল ব্যাপার। মিস্ত্রিরা তো বলে আমরা খুলে নিয়েছি, কিচ্ছু হয়নি, একটা শাটারিং খুলে নিলে কিচ্ছু হয় না। কিন্তু এই যে মাইক্রো লেভেল যে ডিফ্লেকশানটা হয়, তাতে মাইক্রো ক্র্যাক ডেভেলপ হয়, সেটা কিন্তু মিস্ত্রির ঘাটেতে থাকে না। এই যে মাইক্রো ক্র্যাক কংক্রিটে ঢুকলো, ওটাই আপনার সর্বনাশ করে দেবে। মানে এরপরে যখন জল ওখানে ঢুকতে রাস্টিং করবে, বিল্ডিংটা বাড়া হওয়া যাবে, এটাই হয়। তো যাই হোক, এগুলো নিয়ে আসবো পরে। তো প্রথম দেখো, তোমরা যারা ইয়ং ইঞ্জিনিয়ার, এগুলো তো মাথায় রেখেই কাজ করতে হবে। বাট যখন সাইট ভিজিট করবে, 0 টলারেন্স নিলেন, হবে না, কাজ হবে না, বাংলা কথা। তো এটা অবশ্য নতুন নতুন যারা স্ট্রাকচার করছে কাজ, তাদের পক্ষে একটু অসম্ভব হয়, মানে কাজই পাবে না। ঠিক আছে, তো আমরা করি কি, আমরা ঠিক আছে যতটা পারি করলাম, তারপর জাপানিজ করে দেয়। এদের শোধরানো যাবে না, যে বিক্রি করছে সে স্টিল ডিজাইনটা এমনভাবে আমরা করি যে যাতে এটা ঠিকঠাক মতো থাকে আর কি। ঠিক আছে, তো এই জেনারেলতে কংক্রিট কী বা স্ট্রাকচার কী, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মানে শুধু যে কংক্রিট ডিজাইন করবে তা নয়। কংক্রিট আছে, স্টিল আছে, বাঁশ কাঠ দিয়েও ডিজাইন করা যায় টেম্পল, যেখানে যে স্ট্রাকচারটা লাগবে। যিনি
এই যে রকেটগুলো যাচ্ছে তার যে বডি, সেই বডির কী মেটেরিয়ালজি, কী স্ট্রাকচার হবে, তার কী শেপ হবে, সেটাও একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার করতে পারে। লঞ্চিং প্যাড যেটা হচ্ছে, যেখান থেকে রকেটটা থ্রাস্ট মেরে ওপরে হবে, তার কী ডিজাইন। সো এইগুলো যদিও প্রোটোটাইপ একটা করা থাকে, ডিজাইন বা ডিজাইন চেক এবং ফাইন অ্যান্ড এলিমেন্টারি মেথড ইউজ করে এই কাজগুলোকে করা হয়। তো আজকে ফার্স্ট জেনারেলেতে যদি কংক্রিট সম্বন্ধে বলতে যাই, তো কংক্রিট যদি যা কিছুই করি না কেন তার মধ্যে আমায় কংক্রিট করতে হবে, এবং কংক্রিট ভালোভাবে যদি আমাকে করতে গেলে এই সাবজেক্টটা একটা বিশাল বড়। আমি আসবো, এখানেতেই আসবো পরে পরে সিমেন্ট, স্যান্ড, স্টিল, কংক্রিট টেকনোলজির ওপরই পুরো একটা কোর্সই করে দেওয়া যায়। তো সেই কংক্রিটের গ্রেডিংটা নিয়ে এখন আমরা আস্তে আস্তে করে শুরু করবো ভাবিকাটির একদম। সো ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ দ্য কংক্রিট। তো মেন আমরা কি দেখি যে ইম্পর্টেন্ট প্রপার্টিজ, এইটার মধ্যে দুটো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে স্ট্রেংথ, আর কংক্রিট যেটা করলাম যেন হোমোজিনিয়াস হয়। হোমোজিনিয়াস মানে যেখান থেকে আমি কংক্রিট একটা স্ট্রাকচারের যে পোর্শন আমি কাটবো সেখানকার প্রপার্টি কিন্তু আমি সেম পাবো, এটাকে হোমোজিনিয়াস। এবং এর জন্যই কিন্তু এত কোয়ালিটি কন্ট্রোল করে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়, কিন্তু আমরা করি না। সে কোয়ালিটি কন্ট্রোল কিন্তু একটা হোমোজিনিয়াস স্ট্রাকচার হয় না, প্র্যাকটিক্যালি হয় না, এবং হোমোজিনিয়াস স্ট্রাকচার হয় না বলে এই প্রপার্টি ভ্যারি করে। সো মানে আল্লাহর উপর বা ঈশ্বরের উপর ছেড়েই কাজ করতে হয়। সে কারণে আমরা বলি যে কংক্রিটটা যেন ঠিকঠাক মতো হয়। এবার মিস্ত্রিদের ঠিকঠাক মতো মানে হচ্ছে ওটাই হচ্ছে সবচেয়ে ভালো। বালি সিমেন্টটা দিয়ে তুমি দেখো আর না দেখো এইভাবেই হবে কাজ। কিন্তু যারা যেসব সাইডে সুপারভাইজাররা থাকে তাদের ক্ষেত্রে বলতে হবে, যারা ইঞ্জিনিয়ার্স বা সুপারভাইজার, আমি বারবার বলছি কংক্রিটটা নিয়ে আরও ডিটেলসভাবে কংক্রিটটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো কংক্রিটের একটা জিনিস হচ্ছে যে হোমোজিনিয়াস স্ট্রাকচারটাকে আমাকে তৈরি করতে হবে, এবং সেটা কীভাবে করব, কেমনভাবে করব, আমি আসবো এই ভাবিকাটির বই থেকে নিয়েই। আর আমরা অনেকে যারা একটু ভালো কাজ করে কিউব নেয়। কিউব মানে হচ্ছে কংক্রিটের স্ট্রেংথটা কত পেলাম, আমি তো ঢাললাম আজকে, তো 7 দিনে কত স্ট্রেংথ আসে, 28 দিন একটা এরকম বক্স থাকে আমাদের 150 mm, 150 mm, 150 mm, 150 mm একটা কিউব, তার মধ্যে কংক্রিটটাকে আমরা ভরি, এবং সেটাকে ভরার পর পরের দিন জলে চোবাই। জল থেকে চোবানোর পর আমি 7 দিন এবং 28 দিনে, 6টা যদি কিউব নিই, 3টে 7 দিনে ভাঙবো আর 3টে ভাঙবো 28 দিনে। তো এই 28 দিনে ভাঙলে আমরা একটা স্ট্রেংথ পাবো, ঠিক আছে। সেটাকে আমরা যেটা মেজার করা হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ারেতে। তো এই কিউবগুলোর অনেকের একটা খুব ভুল ধারণা আছে সাইডে, স্ল্যাব খোলার আগে কিউব টেস্ট করলো, কিউব পাস করে গেল, মানে স্ল্যাব খোলা হবে, মানে কিউব নির্দেশ করছে আর স্ল্যাবটা ঠিক আছে, একদমই না। এবং কিউব কটা নিতে হবে সেটাও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডেতে বলা আছে। ঘটনাটা হচ্ছে কিউব টেস্টিংটা একটা স্ট্যাটিস্টিক্স মোড তৈরি করে, একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা তৈরি করবে, ঠিক আছে। আমি ফাউন্ডেশনের সময় নেব, কত কিউবিক মিটার ঢালাই হচ্ছে তার ওপরে আমার কিউব নিতে হবে, ঠিক আছে। 3টে হোক 6টা হোক, প্রত্যেকটা এলিমেন্টে বা বিম, এইভাবে করে ফাউন্ডেশনে একটা কিউব এলো, এবং আমরা পরপর 7 দিন 28 দিন আমরা টেস্ট করতে হবে। এই যে টেস্ট রেজাল্টটা এবং কোন ব্যাচের সিমেন্ট, এবং আরও আমি যেটা আলিপুরে মাল্ডিনে করেছিলাম, সিভ অ্যানালাইসিস করতাম, প্রত্যেকটা কোন মিক্সিংয়েতে আমি কি স্ট্রেংথ পেলাম, কোন ব্যাচের স্ট্রেংথ, এর একটা বিস্তর ডেটা তৈরি হয়ে যায়। যে ডেটাগুলো সেকে বোঝা যায় যে বিল্ডিংয়ের কোয়ালিটি কতটা ভালো হচ্ছে একটা, দ্বিতীয় হচ্ছে এই যে ওয়েদারেতে আমরা কাজ করছি তাতে কংক্রিট স্ট্রেংথ কত পাচ্ছে, ফাইনাল স্ট্রেংথ। আইএস কোড এখানে বলছে আমি ধরলাম M20 স্ট্রেংথে আমার বিল্ডিংটা ডিজাইন, মানে 28 দিন বাদে সে 220 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেংথ গেইন করবে। পার মিলিমিটার স্কোয়ারেতে আমি যদি ওটাকে ভাঙতে চাই তাহলে সে 20 মানে 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অনেকে নিউটন মিলিমিটার একটু ঘাবড়ে আছে, 2 কেজি পার মিলিমিটার স্কোয়ার, তাই না। 1 কেজি হচ্ছে 10 নিউটন, তাহলে 2 কেজি আমার স্ট্রেংথটা গেইন করবে পার মিলিমিটার স্কোয়ারেতে। তো এটাই হচ্ছে আমাদের টেস্ট, সেটা আমরা 28 দিনে দেখব। এবং এই টেস্টগুলোর মধ্যে কটা ফেল করলো সেটা, ওই স্ট্রেংথ যদি না পায় সেটা 5%-এর নিচে হতে হবে, তাহলে বুঝবো আমার মিক্সিংটা ঠিক আছে। করে আমরা একটা
চার্ট বানাবো, যেটা স্ট্যাটিস্টিক্যাল মোডেতে এই চার্টটা করে আমরা এই বিল্ডিংয়ের কোয়ালিটিটা বুঝবো ঠিক হচ্ছে কিনা। ওকে, তো এই ডিজাইনের এই দুটো প্যারামিটার্স, যে কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। যারা আমার শুনছে আমার কাছে, যারা প্র্যাকটিস করো, যে ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ দ্য কংক্রিট। আর সেকেন্ডে আসছি, আমরা এই যে কংক্রিট এই করছি, যে যেমন গ্রুপ করা আছে আমাদের অর্ডিনারি কংক্রিট, স্ট্যান্ডার্ড কংক্রিট অ্যান্ড দ্য হাই স্ট্রেংথ কংক্রিট। আর গ্রেডিং হচ্ছে আমরা এটাকে এম পাশে একটা সংখ্যা, মানে মিক্স, এম মিন মিক্স, আর সংখ্যাটা হচ্ছে কত স্ট্রেংথ আমি অ্যাচিভ করতে চাইছি 28 দিনে। এম 10 মানে হচ্ছে 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ যদি কেজিতে ট্রান্সফার করি 1 কেজি পার মিলিমিটার স্কোয়ার। এবার আমরা জেনারেলি আগে 15 করতাম, এবার 20 হয়ে গেছে। তো স্ট্যান্ডার্ড কংক্রিট যদি করি M25 থেকে 55, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং হাই কংক্রিট যদি করি 60 থেকে 80, এগুলো ব্রিজ বা হাই বড় বিল্ডিংয়েরগুলোর ক্ষেত্রে এগুলোকে মেনটেন করতে হয়। সো এটাই হচ্ছে মোটামুটি অর্ডিনারি, স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য হাই স্ট্রেংথ অফ দ্য কংক্রিট। আর এরপর যেটা আসছে, যে এই যে কংক্রিটটা আমরা কোন স্ট্রেংথের কংক্রিট করব, ঠিক আছে? তো এখন তো আলট্রা কংক্রিটও হচ্ছে M20, M25 250, মানে 250, M250 মানে হচ্ছে আপনার 25 কেজি পার মিলিমিটার স্কোয়ার, বুঝতে পারছেন? এই স্ট্রেংথও আমরা নিচ্ছি, ঠিক আছে? এবারে এক্সপোজারের ওপর, এইটা একটা খুব বড় কথা। কংক্রিট যে আমি সমুদ্রের পাড়ে বাড়িটা বানাচ্ছি না, গ্রাম বাংলায় কোথায় বানাচ্ছি না কলকাতায়, কতটা এনভায়রনমেন্টের পলিউশন আছে তার উপর যে এক্সপোজার, সেটা হচ্ছে, এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড বলছে, ওকে, IS 456/2000 বলছে যে মাইল্ড হলে M20, মডারেট হলে M25, আমরা M25টাই ধরে ডিজাইন করি, সিভিয়ার 30, ভেরি সিভিয়ার 35, এক্সট্রিম মানে 40, এক্সপোজারের উপর এবং ডিজাইনের উপর। তো কংক্রিট সম্বন্ধে আজকে এইটুকুনি বললাম। তো আরও এবার আমি স্ট্রেংথে এখনও ঢুকিনি, এটা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট বললাম। তৃতীয় নম্বর যেটা আমাদের আসবে, স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ। আর এখান থেকেই ইয়ং মডিউলাস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং শুরু, সেইটা নিয়ে পরের দিন আবার আসছে। গুড নাইট।